বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। তো স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নে আমরা আলোচনা করেছিলাম এর আগে। স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের উৎস আলোচনা করেছিলাম, স্বল্পমেয়াদী অর্থায়নের এবং ব্যবসায় ঋণের ব্যয় কীভাবে নির্ণয় করে সেটা শিখেছিলাম, এবং বাণিজ্যিক পত্রের যে বাণিজ্যিক কাগজের ব্যয় সেটা গাণিতিকভাবে কিভাবে নির্ণয় করা হয়েছিল সেটাও শিখিয়েছিলাম। তো আজকে স্বল্পমেয়াদী অর্থায়নের আরেকটি উৎসের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানব, ব্যাংক ঋণের ব্যয়, এবং এর সাথে সাথে আরেকটি বিষয় জানব, মধ্যমেয়াদী অর্থায়নের উৎস যে আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু জানব। তো চলো আজকে আমরা যে এখানে লিখেছি ব্যাংক ঋণের ব্যয়, তো ব্যাংক ঋণের ব্যয় কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমাদের একটা ফার্স্ট যে উদ্দীপক সেটা আমাদের নিতে হবে। উদ্দীপক অনুযায়ী আমরা এই কাজটা করব। এবং বাণিজ্যিক পত্রের যে বাণিজ্যিক কাগজের ব্যয়। আচ্ছা, তো ঠিক আছে, আমরা শুরু করব। এবং বাণিজ্যিক পত্রের যে বাণিজ্যিক কাগজের ব্যয়। আচ্ছা, তো ঠিক আছে, তো আমি যদি তোমাদেরকে বলি ব্যাংক ঋণের ব্যয় এবং মধ্যমেয়াদী অর্থায়নের উৎস, ফার্স্ট আমাদের আলোচনা ব্যাংক ঋণের ব্যয়। তো ব্যাংক ঋণের ব্যয় অর্থাৎ ব্যাংক যে ঋণ দেয় সেটা স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী দুটিভাবেই দিতে পারে। তো এখন এটা দিতে গেলে আসলে আমাদেরকে কিভাবে বুঝতে হবে বা কিভাবে এই বাণিজ্যিক ব্যাংক বা আমাদের ব্যয়টা নিরূপণ করা দরকার বা জানা দরকার সেটা আমরা জানবো। তো ব্যাংক ঋণের ব্যয় জানতে হলে আমাদের একটা উদ্দীপকের মাধ্যমে আমরা তোমাদেরকে এটি দেখাবো। তো দেখো, ব্যাংক ঋণের ব্যয়ের দুটি সূত্র। কয়টি সূত্র? দুটি সূত্র। আমি ফার্স্ট তোমাদেরকে দুটি সূত্র লিখে দিচ্ছি, দেন আমরা অঙ্কে চলে যাব। তো আমাদের ফার্স্ট যে সূত্র ব্যাংক ঋণের ব্যয়, আবারও বলছি ব্যাংক ঋণের ব্যয় নির্ণয়ের দুটি সূত্র। ব্যাংক ঋণের ব্যয় পরীক্ষায় আমরা গত ক্লাসে শিখেছিলাম ব্যবসায় ঋণের ব্যয়, আজকে আমরা শিখব ব্যাংক ঋণের ব্যয়। তো ব্যাংক ঋণের ব্যয় আমরা এটার সূত্র হচ্ছে দুটি। তো ফার্স্ট সূত্রটা হচ্ছে আমি লিখে দিচ্ছি। এখন এই যে ব্যাংক ঋণের ব্যয় আমরা যদি এটাকে কি দিয়ে চিহ্নিত করি, আসলে ফিনান্সে আমরা বলি কি কেবিএল মানে হচ্ছে কস্ট অফ ব্যাংক লোন। তো এটার সূত্রটা হচ্ছে আমরা একটু লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে আই ডিভাইডেড পি মাইনাস সিবি ইন্টু বাংলায় লিখলাম, ওখানে 360 ডিভাইডেড হচ্ছে ডিএম ইন্টু 100। তো দেখো এখানে আমাদের সূত্রটা আমি আবার বলছি, আই ডিভাইডেড পি মাইনাস সিবি ইন্টু 360 ডিভাইডেড হচ্ছে ডিএম ইন্টু 100। এটা হচ্ছে ব্যাংক ঋণের ব্যয়ের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটি আমি দেখব। তো দ্বিতীয় সূত্রটি হচ্ছে কেবিএল ইকুয়াল একই রকম আই ডিভাইডেড পি মাইনাস সিবি মাইনাস আই ইন্টু 360 ডিভাইডেড হচ্ছে ডিএম ইন্টু 100। এখন কথা হচ্ছে দুটি সূত্র আমরা কখন কোনটি ব্যবহার করব। তো কখন কোনটি ব্যবহার করব, এটি যদি বলা থাকে বছরের শুরুতে এবং শেষে কোনো কিছু বলা নেই, তার মানে এটি হবে। তার মানে বছরের এটি শেষে ধরে নিতে হবে। বছরের শেষে যদি তোমার কোশ্চেনে বলা থাকে বা কিছুই বলা নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করব। আর এখানে স্পেসিফিকভাবে বলা থাকবে বছরের শুরুতে। তো বছরের শুরুতে আমরা এই কোশ্চেনটা যদি কোশ্চেনে লেখা থাকে বছরের শুরুতে ঋণ নিয়েছিল ব্যাংক থেকে, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রটি ব্যবহার করব। তো দ্বিতীয় সূত্রটি হচ্ছে আই ডিভাইডেড পি মাইনাস সিবি মাইনাস আই ইন্টু 360 ডিভাইডেড ডিএম ইন্টু 100। তো এতটুকু আমরা একটু খেয়াল করব। তো বছরের শেষে হলে একরকম সূত্র, বছরের শুরুতে হলে আরেক রকম সূত্র। তো দেখো এখানে আমরা
কিছু বিষয় এখানে এনেছি। আই দ্বারা কি নির্দেশ করেছে, আই দ্বারা কি বোঝাচ্ছে আসলে, আই দ্বারা হচ্ছে ইন্টারেস্ট। আই দ্বারা কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে আমরা বাংলায় বলি কি সুদ, এটা আমরা বুঝতে পেরেছি। পি মানে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল, যে টাকাটা ঋণ নেওয়া হবে ওই টাকাকে বোঝানো হয়েছে। সিবি, সিবি মানে হচ্ছে কি, আমি যদি এটাকে ইংলিশে বলি তখন কম্প্রিহেনসেন্টিং অর্থাৎ কম্পেনসেটিং, যেটাকে আমরা বলি ক্ষতিপূরণ, কম্পেনসেটিং, কম্পেনসেটিং ব্যালেন্স। তো কম্পেনসেটিং ব্যালেন্স যেটাকে আমরা বলি কম্পেনসেটিং, বারবার বলছি কম্পেনসেটিং, কম্পেনসেটিং ব্যালেন্স বলতে আমরা বুঝি ক্ষতিপূরণ। এটাকে বাংলায় যদি বলি ক্ষতিপূরণ বলা হয়, ক্ষতিপূরণ উদ্বৃত্ত, ক্ষতিপূরণ উদ্বৃত্ত। একটু খেয়াল করতে হবে, আমরা কম্পেনসেটিং ব্যালেন্স অর্থাৎ তোমার কোশ্চেনের মধ্যেই লেখা থাকবে ক্ষতিপূরণ উদ্বৃত্ত লেখা থাকবে, এই জন্য আমরা এটাকে সিবি দিয়ে চিহ্নিত করি। আর আসল যেটা সেটাকে প্রিন্সিপাল নামে এটা কাউন্ট করা হয়। এরপরে দেখো এই যে এটা তো এর আগেও আমরা শিখিয়েছিলাম 360 কেন ধরি, কারণ আমরা ব্যবসায়ের ক্ষেত্রে যখন বছরের হিসাবে কাউন্ট করি তখন আমরা 365 দিন না ধরে আমরা 360 দিন করে থাকি। এরপর হচ্ছে ডিএম, ডিএম মানে হচ্ছে ডেজ অফ ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদকাল, যেটাকে আমরা বলি ডিএম। এটাকে আমরা বলতে পারি মেয়াদ, যে মেয়াদ থাকবে এই মেয়াদকে নির্দেশ করা হয়েছে এখানে। তো আমরা এটা একটু দেখতে পেলাম যে এখানে কোনটাকে কি বলে একটু খেয়াল করতে হবে, তাহলে আমরা এই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারবো। তো দেখো আমাদের এই অঙ্কটা যখন আমরা একটু খেয়াল করব যে বছরের শুরুতে বললে আমরা এই সূত্রটি ইউজ করব এবং বছরের শেষে বললে এই ফার্স্ট সূত্রটা ব্যবহার করব। তো দেখো আমরা এই সূত্রটি এখন দেখলাম, এখন আমরা অঙ্কে চলে যাব। নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পারবে, কারণ সূত্রটি তো যদি তুমি মনে রাখতে পারো সঠিকভাবে তাহলে কিন্তু আমাদের কোশ্চেনটা অ্যান্সার করা খুবই সহজ হবে। তো আমরা একটা উদ্দীপক দেখব। উদ্দীপকে এরকম যে একটা নাম লিখলাম আমি, আচ্ছা লতা কোম্পানি লিখলাম, লতা কোম্পানি, লতা কোম্পানি সুরমা ব্যাংক হতে, সুরমা ব্যাংক হতে। তো লতা কোম্পানি সুরমা ব্যাংক হতে কি মেয়াদি, 6 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি 10% সুদে, 10% সুদে, 10% সুদে 2 লাখ টাকা, 2 লাখ টাকা ঋণ নিয়েছে, ঋণ নিয়েছে। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে 2 লাখ টাকা কি নিয়েছে, ঋণ নিয়েছে। আর ঋণের সুদ এখানে আমি বলেছিলাম বছরের শুরুতে যদি একরকম হয় বছরের শেষে আর এক রকম হবে। তো আমি যদি এখানে একটু উল্লেখ করে দিই যে বছরের কিসে, বছরের আমরা যদি বলি বছরের শুরুতে সুদ ধরা হয়, বছরের শুরুতে আমরা সুদ ধরি। আচ্ছা, এখানে কে কে দেখতেছো ক্লাসগুলো? আচ্ছা, যাই হোক, লতা কোম্পানি সুরমা ব্যাংক হতে 6 মাস মেয়াদি 10% সুদে 2 লাখ টাকা ঋণ নিয়েছে। বছরের শুরুতে সুদ ধরা হয়, সুদ ধরা হয়, সুদ ধরা হয়। ওকে, তো এখানে কিন্তু আমি স্পেসিফিকভাবে বলে দিয়েছি যে এখানে বছরের শুরুতে কি ধরা হয়, ঋণ সুদ ধরা হয়। তো আমি বলে দিয়েছি এটার কারণে কিন্তু আমাদের বুঝতে হবে। এখানে আমি 2টি সূত্র লিখেছিলাম। ফার্স্ট সূত্র ছিল বছরের শেষে, কোনো কিছু বলা না থাকলে বছরের শেষের সূত্রটা ধরবো। আর যদি কোশ্চেনের মধ্যে বলা থাকে যে বছরের শুরুতে সুদ ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিতীয় সূত্রটি ব্যবহার করতে হবে। অর্থাৎ দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে হবে মানে কি, আসল থেকে সুদটা বাদ দিয়ে দেখাতে হবে। ওকে, তো এখন এরপরে আরো কিছু বলছে যে ক্ষতিপূরণ উদ্বৃত্ত, এখানে বলা হয়েছে ক্ষতিপূরণ উদ্বৃত্ত। তো ক্ষতিপূরণ উদ্বৃত্ত আমাদের দেওয়া আছে, ক্ষতিপূরণ উদ্বৃত্ত কি দেওয়া আছে,
14%, আমি দেখতে পেলাম 14% হচ্ছে ক্ষতিপূরণ উদ্বৃত্ত। একটু খেয়াল করবে অঙ্কটি, যে আমি আবার বলছি, লতা কোম্পানি সুরমা ব্যাংক হতে 6 মাস মেয়াদি 10% সুদে 2 লাখ টাকা ঋণ নিয়েছে। বছরের শুরুতে সুদ ধরা হয়, ক্ষতিপূরণ উদ্বৃত্ত 14,000। এখন তোমাকে বলছে যে লতা কোম্পানির ঋণের ব্যয় কত। লতা কোম্পানির ব্যাংক ঋণের ব্যয় কত, ব্যাংক ঋণের ব্যয় কত, এটা তোমাকে নির্ণয় করতে হবে। তো আমার কোশ্চেন, আমার টপিকস আজকের ব্যাংক ঋণের ব্যয় কিভাবে নির্ণয় করে সেটা শিখবো। তো ব্যাংক ঋণের ব্যয়, দেখো আমার যে ইনফরমেশনগুলো আমি বলেছিলাম, সূত্রের মধ্যে যে ইনফরমেশনগুলো ব্যবহার করেছি, এই ইনফরমেশনগুলো সবগুলো আছে কিনা আমি একটু দেখবো তোমাদের সুবিধার্থে। দেখো ক্লাসটি এমনভাবে করানো হয় যাতে তোমরা যদি এই অঙ্ক কখনোই না করে থাকো, ফার্স্ট ক্লাস করতেছো, সেটাও কিন্তু তুমি বুঝতে পারবে আমি আশা করি। তো দেখো এখানে বলা হয়েছে 6 মাস মেয়াদি, বলছে কয় মাসের জন্য নিয়েছি ঋণ, 6 মাস। অর্থাৎ লতা কোম্পানি সুরমা ব্যাংক হতে কয় মাসের জন্য ঋণ নিচ্ছে, 6 মাসের জন্য। তার মানে এখানে ডিএম, 6 মাস বলতে আমরা এটাকে কি বুঝি, ডিএম অর্থাৎ ডেস অফ ম্যাচুরিটি, অর্থাৎ সময়কে নির্দেশ করে 6 মাস টাইমের জন্য, যেহেতু এটা স্বল্প মেয়াদি। এরপরে দেখো কত পার্সেন্ট সুদ দিচ্ছে, 10% সুদে। মূল টাকা কত, পি, যেটাকে মূল টাকাকে আমি কি দিয়ে চিহ্নিত করি, পি দিয়ে, প্রিন্সিপাল অর্থাৎ আসল, যে এই আসল কত টাকা, 2 লাখ টাকা, তার উপরে সুদ ধরতে হবে অর্থাৎ ইন্টারেস্ট, আয় ধরতে হবে কত পার্সেন্ট, 10%। তো আমি ঋণ নিয়েছি, তো বছরের শুরুতে সুদ ধার্য করা হয়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বা কথা বলা হয়েছে যে বছরের শুরুতে সুদ ধরা হয়। তো বছরের শুরুতে সুদ ধরলে আমাদের দ্বিতীয় সূত্রটি হবে, অর্থাৎ সিবি ডিভাইডেড হবে আই ডিভাইডেড পি মাইনাস সিবি মাইনাস আই ইন্টু 360 ডিভাইডেড ডিএম ইন্টু 100, এই সূত্রটা। আর যেহেতু এখানে ক্ষতিপূরণের উদ্বৃত্ত 14% বলা আছে, ক্ষতিপূরণ উদ্বৃত্তকে আমরা কি দিয়ে চিহ্নিত করি, সিবি দিয়ে চিহ্নিত করি। তো এখানে লতা কোম্পানির ব্যাংক ঋণের ব্যয় কত সেটি আমি এখানে সলভ করব। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটি লিখব। আমি এটা মুছে ফেলে তোমাদেরকে অঙ্কটি করিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো এখানে আমি দেখাচ্ছি। তো অনেকেই দেখতেছো, যাই হোক এখন আমরা অঙ্কটি শুরু করতে যাচ্ছি। তো অঙ্কটি প্রথমেই আমরা কি বলছিলাম, দ্বিতীয় সূত্র। কেন দ্বিতীয় সূত্র ব্যবহার করব, এটাকে আমরা চিহ্নিত করবি। ব্যাংক ঋণের ব্যয় নির্ণয় করতে হলে আমরা লিখি কি, কেবিএল, মানে হচ্ছে কি কস্ট অফ ব্যাংক লোন, অর্থাৎ ব্যাংক ঋণের ব্যয় আমাদের কত সেটি বের করতে হবে। তো আমি আবার সূত্রটি লিখে দিচ্ছি, আই ডিভাইডেড, আমরা লিখতে পারি কি লিখেছিলাম, পি মাইনাস সিবি মাইনাস কি আই ইন্টু 360 ডিভাইডেড হচ্ছে ডিএম, এরপর ইন্টু হচ্ছে কত, 100। আচ্ছা খেয়াল করো, আই মানে হচ্ছে কি সুদ। ওকে, তো সুদ কার উপরে ধরতে হয়, আসলের উপর। আমরা কোশ্চেনে দেখতে পেয়েছিলাম সুদ কার উপরে ধরতে হয়, আসলের উপর। তাহলে আসল কত ছিল একটু খেয়াল করবে, আই ইকুয়াল, অর্থাৎ আমাদের আসল কত ছিল, 2 লক্ষ টাকা। এটার উপরে কত পার্সেন্ট ধরতে হবে, 10%। 10% ধরলে কত আসবে, 20,000 টাকা। তাহলে আয়ের মান আমি পেয়ে গেলাম। দেন এখানে পি বলতে কাকে বোঝানো হয়েছে, আসলকে বোঝানো হয়েছে, অর্থাৎ 2 লাখ টাকা, যে টাকা ঋণ নিয়েছিল সেটি। এরপর আসো সিবি। সিবি মানে কি, সিবি মানে হচ্ছে ক্ষতিপূরণ উদ্বৃত্ত। আমরা ইংলিশে যদি বলি কম্পেনসেটিং, একটু খেয়াল করবে বানানটা, এটা তোমাদের অনেক ভোকাবুলারি জানার ক্ষেত্রে সুবিধা হবে। কম্পেনসেটিং মানে হচ্ছে কি ক্ষতিপূরণ, আর ব্যালেন্স উদ্বৃত্ত। ওকে, তো আমরা এই কম্পেনসেটিংটা আসলে কার উপরে ধরবো খেয়াল করতে হবে। আমি এটা কার উপরে এই সুদটা ধরবো, আর সুদের ক্ষেত্রে এখানে আরেকটু খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে একটু দেখো, আমরা এখানে 6 মাস বলেছিলাম, কয় মাস বলেছিলাম, 6 মাস। যদি 6 মাস বলে তাহলে উপরে 6, নিচে কত, ভাগ কত, 12। একটু খেয়াল করবে, যদি আমি 1 বছরের জন্য বলতাম তাহলে শুধুমাত্র 10% দিলে আমাদের ইয়াটা হয়ে যেত। তো আমরা কিন্তু এখানে এই 6 মাসের সুদটা ধরতে হবে। 6 মাস যেহেতু বলছে সেহেতু কিন্তু আমি 12 দিয়ে ভাগ করছি, 6 দিয়ে গুণ করব। একটু খেয়াল করবে, অনেকেই কিন্তু এই ভুলটা করবেন পরীক্ষার হলে,
যে 2 লাখ টাকা দিয়েছে তার উপরে শুধুমাত্র 10% ধরলে আমার হয়ে যাবে? নো, এটা হবে না, কারণ আমাকে এখানে কয় মাস বলছে? 6 মাস বলছে, অর্থাৎ 1 বছরের কম বললে এভাবে করতে হবে, যত মাস বলবে তত মাস উপরে লিখবে আর 12 নিচে থাকবে। ওকে, তো এখন করলে আমাদের কত হয়? তো 10,000 টাকা হয়। তো আমাদের আয়ের মান আমি পেলাম কত? 10,000। পি দেওয়া আছে। এখন আসো সিবি আমরা কিভাবে নির্ণয় করি একটু খেয়াল করবে। সিবি সবসময় কার উপরে ধরতে হবে? মূলধনের উপর। তো আমাদের মূলধন বা ঋণ কত? 2 লাখ। এটার উপরে কম্পেনসেটিং কত পার্সেন্ট বলা হয়েছে? 14%। অর্থাৎ 14% ধরলে আমাদের কত হয় একটু দেখে নেই, ক্যালকুলেশন করে নাও। তো 14% ধরলে হয় 28,000 টাকা। তো 28,000 টাকা আমরা সিবির মান পেয়ে গেলাম। ওকে, এখানে ডিএম আমাদের দেওয়া আছে। ডিএম মানে হচ্ছে 6 মাস, এটাকে দিনে কাউন্ট করে নিতে হবে। তো 6 মাস যদি আমি বলি, 6 মাস অর্থাৎ 1 মাস সমান কত? 30 দিন। তাহলে 6 মাস সমান কত হবে? 18, অর্থাৎ 180 দিন। কত হবে? 180 দিন। এটা কাউন্ট করে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটা কিন্তু দিনে আমি কনভার্ট করে নিয়ে এলাম। তো আমরা কিন্তু মাস দিলে কিন্তু তোমার অঙ্কটা হবে না, এখানে দিনে কাউন্ট করবে। কারণ কি কারণে আমি দিয়েছি? কারণ এখানে 360 মানে দিনকে নির্দেশ করেছে, এই জন্য কিন্তু আমরা ডিএমকে আমরা মাসে থাকলে কনভার্ট করে আমরা কিসে নিয়ে আসবো? দিনে নিয়ে আসবো। ওকে, তো আই দেখো এখানে আই মানে হচ্ছে আমরা লিখতে পারি কত? 10,000। আই মানে কত? 10,000, আমরা মানটি লিখলাম। এরপরে আসো পি মানে কত? 2 লাখ। খেয়াল করবে 2 লাখ। এখান থেকে সিবি মানে হচ্ছে কত? 28,000, অর্থাৎ ক্ষতিপূরণ যে উদ্বৃত্ত। এরপর দেখো আই আবারও কিন্তু ওই 10,000 টাকা এখান থেকে আবার কি করতে হবে? মাইনাস করতে হবে। এরপর আসো 360 ডিভাইড হচ্ছে 180 দিন ইন্টু কত? 100। তো এখন যদি তুমি এটা ক্যালকুলেশন করো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। আমাদের অ্যান্সার আসবে 12.35%। এতটুকু ক্যালকুলেশন আমি একসাথে করে দিলাম, 12.35%। ওকে, তো এত পার্সেন্ট কিন্তু আমাদের ক্যালকুলেশন করলে আমাদের হবে। কিভাবে ক্যালকুলেশন করব? দেখো 2 লাখ থেকে তুমি 28,000 এবং 10,000 মাইনাস করে দাও, তারপরে 10,000 ডিভাইডেড যেটা থাকবে সেটা ভাগ করে নিবে, এটাও ভাগ করে যেটা হবে গুণ করবে, এরপর 100 গুণ করে দিবে। আমাদের অ্যান্সারটা 12.35% আসে। অর্থাৎ যদি লতা কোম্পানি সুরমা ব্যাংক হতে ঋণ নেয় সেক্ষেত্রে তার কত ব্যয় করতে হচ্ছে? তার ব্যয় করতে হচ্ছে 12.35%। তো আমরা এটা কি বুঝতে পারলাম? ওকে, তো দেখো আমি আশা করি যে অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। আবার বলছি, যদি বলে বছরের শুরুতে এই সূত্রটি হবে, অর্থাৎ আই মাইনাস করতে হবে। বছরের শুরুতে শেষে কিছু বলা নেই, তারপরও কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করব না, অর্থাৎ তখন কিন্তু এই আই মাইনাস করতে হবে না, শুধুমাত্র বছরের শুরুতে বললে মাইনাস আইটা হবে। ওকে, তো আমরা আশা করি বুঝতে পেরেছি। আমি ওইটি দেখালাম না, কারণ ওইটি তোমরা বুঝতে পারবে। এরপরে আমি আরেকটা টপিকস তোমাদেরকে লিখেছিলাম যে স্বল্প অর্থাৎ মধ্যমেয়াদী অর্থায়নের যে কিছু উৎস আছে, মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলো আমরা আজকে আলোচনা করব। তো আমি এখানে টপিকসটা আবারও লিখছি যে মধ্যমেয়াদী অর্থায়নের উৎস। খেয়াল করো, মধ্যমেয়াদী অর্থায়নের উৎস। তো মধ্যমেয়াদী অর্থায়নের যে উৎসগুলো আছে সেই উৎসগুলো আমরা আজকে দেখব। তো উৎস কি কি বলেছিলাম? মধ্যমেয়াদী অর্থায়ন কাকে বলে গত ক্লাসে বলেছিলাম, আবারও বলছি যে মধ্যমেয়াদী অর্থায়ন বলতে সেই অর্থায়নকে বোঝায় যে অর্থায়নের সময়সীমাটা 1 বছর থেকে 5 বছরের মধ্যে হয়ে থাকে, তাকে আমরা কি বলি? মধ্যমেয়াদী অর্থায়ন বলি। তো এই মধ্যমেয়াদী অর্থায়নের উৎস আমি অনেকগুলো উৎস সম্পর্কে জানতে পারি বা জানি। যেমন ফার্স্ট উৎস আমি যদি বলি বাণিজ্যিক ব্যাংক। ফার্স্ট কি? বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ আমাদের দেশে এখন পর্যন্ত 65টি ব্যাংক আছে, তার ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তালিকাভুক্ত বা বাণিজ্যিক ব্যাংক আছে 60টি। এই 60টি ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসায়ীদেরকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানদেরকে এই বাণিজ্যিক ব্যাংক স্বল্প মেয়াদী এবং মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়নের উৎস। তো মধ্যমেয়াদী বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প সুদে কি দিয়ে থাকে? ঋণ দিয়ে থাকে, এটা মধ্যমেয়াদের ভিত্তিতে। ওকে, তো আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংকের কাজ কি? জনগণের অর্থ আমানত হিসাবে রাখে এবং অন্যদেরকে সুদের বিনিময়ে কি করে? ঋণ হিসাবে প্রদান করে। এই যে সুদটা দিচ্ছে, এই ঋণটা দিচ্ছে, এই সুদের বিনিময়ে এখানে কোন মেয়াদ অর্থাৎ স্বল্প মেয়াদ কিন্তু বলা থাকে। ব্যাংকগুলো করে
ব্যাংক আমরা জানি অনেকগুলো বাণিজ্যিক সোনালী রূপালী অগ্রণী জনতা ডাচ বাংলা ব্যাংক এগুলো সবই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তো এই বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে থাকে, ঋণ দিয়ে থাকে সহজ শর্তে, স্বল্প এবং মধ্যমেয়াদী ভিত্তিতে ঋণ দিয়ে থাকে। এরপরে আরেকটা হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। একটু খেয়াল করবে, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে আমরা জানি যে কিছু বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান আছে। এখানে নাম থেকেই বোঝা যাচ্ছে বিশেষায়িত মানে কি, যে প্রতিষ্ঠানগুলো বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত হয় সে প্রতিষ্ঠানগুলোকে আমরা বলি বিশেষায়িত প্রতিষ্ঠান। যে বিশেষায়িত আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মধ্যমেয়াদী অর্থায়ন করে থাকে বা দিয়ে থাকে। এরপরে আমরা আরেকটা দেখব যে বেসরকারি কিছু প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান, তো বেসরকারি কি প্রতিষ্ঠান, এগুলো কিন্তু প্রতিষ্ঠানের কাছ থেকেও আমরা জানি মধ্যমেয়াদের ভিত্তিতে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে বেসরকারি, যেমন আমরা সবাই জানি যে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে যে এগুলোকে আমরা বলি বেসরকারি কিছু প্রতিষ্ঠান। যেমন আমি যদি বলি এটাকে আর্থিক কিছু প্রতিষ্ঠানও বলা হয়, যেমন আমরা বলি ব্র্যাক, এটা কিন্তু বেসরকারি কিছু প্রতিষ্ঠান, এবং হচ্ছে গ্রামীণ ব্যাংক হচ্ছে কি বেসরকারি প্রতিষ্ঠান। এরপর হচ্ছে মাইডাস, এটাও হচ্ছে কি বেসরকারি প্রতিষ্ঠান। এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো মধ্যমেয়াদের ভিত্তিতে ঋণ দিয়ে থাকে। তো এই জন্য আমরা বলবো এটাও মধ্যমেয়াদী অর্থায়নের আরেকটি উৎস। তো এরপরে আরেকটা বিষয় যে মূলধনী যে বাজার আছে, যে মূলধনী বাজার আমরা যদি বলি আরেকটা উৎস যে মূলধনী বাজার। মূলধনী বাজার অর্থাৎ মূলধনী বাজার বলতে বুঝি কি, যে পুঁজি বাজার। পুঁজি বাজার বলতে আমরা দীর্ঘমেয়াদী অর্থের লেনদেন হয়ে থাকে, বা যে বাজারে আমরা বলি কি যে বাজারে মধ্যমেয়াদী অর্থায়ন করা হয়ে থাকে বা লেনদেন হয়ে থাকে, অর্থের লেনদেন হয়ে থাকে, সেগুলোকে আমরা কি বলি মূলধনী বাজার। এই মূলধনী বাজারের মাধ্যমে মধ্যমেয়াদী অর্থায়নের উৎস নির্ণয় করা হয়ে থাকে বা উৎস বা ঋণ দেওয়া হয়ে থাকে। এরপরে আমরা যদি বলি আর একটা বিষয় যে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকও কিন্তু কি করে, কিভাবে করে, ওরা বিভিন্ন সময়ে স্থায়ী সম্পদ। এখানে এই ইসলাম ব্যাংকের কথা একটু বলে নিই যে ইসলামী ব্যাংক কি করে, নগদে ঋণ দেয় না, সেক্ষেত্রে কি করে তারা ইজারা দেয় বা ভাড়ার মাধ্যমে তারা মধ্যমেয়াদী কিছু অর্থায়ন করে থাকে। এরপরে আর একটা বিষয় হচ্ছে লিজিং, এটা খুব ইম্পর্টেন্ট। তো লিজিং যে কোম্পানিগুলো আছে, লিজিং কোম্পানি। তো লিজিং কোম্পানি বলতে আমরা কি বুঝি, যে কোম্পানিগুলো নগদে ঋণ না দিয়ে, যে কোম্পানিগুলো নগদে ঋণ না দিয়ে ভাড়ার বিনিময়ে, নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে কোনো সম্পদ ব্যবহার করার সুযোগ দিয়ে থাকে, তাকে আমরা কি বলি লিজিং কোম্পানি। যে কোম্পানিগুলো নগদে ঋণ না দিয়ে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে কাউকে তার সম্পদ ব্যবহার করার ক্ষমতা দিয়ে থাকে, নির্দিষ্ট একটি সময় পরে আবার ওই লিজিং কোম্পানির কাছে এটা ফেরত দিতে হয়। তো এই কোম্পানিগুলো হচ্ছে আমরা কি বলতে পারি লিজিং কোম্পানি। এটাও কিন্তু লিজিং কোম্পানিগুলোর কাজও কিন্তু এই মধ্যমেয়াদের ভিত্তিতে অর্থায়ন তারা মানুষদেরকে দিয়ে থাকে। তো লিজিং কোম্পানি আমরা বুঝতে পারছি যে আসলে লিজিং কোম্পানি কোনগুলো। আমি যদি একটু নামগুলো বলি তোমাদের একটু সুবিধা হবে। ইউএলসি, তোমরা নাম শুনেছ, ইউএলসি একটা লিজিং কোম্পানি। তারপরে আরেকটা নাম যদি আমি বলি আইডিএলসি, এগুলো সব হচ্ছে কি লিজিং কোম্পানি। একটু খেয়াল করবে যে ইউএলসি ইউনাইটেড লিজিং, যেটা আমরা বলি যে ইউনাইটেড লিজিং কোম্পানি। তারপর হচ্ছে আইডিএলসি মানে কি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি। এখন পরীক্ষায় কোশ্চেন হিসাবে তোমাদের নৈবিত্তিকে আসে যে লিজিং কোম্পানি নিচের কোনটি। এখন তুমি যদি নাম না জানো তুমি কিন্তু বুঝবে না। এগুলো ইউএলসি, আইডিএলসি, এগুলো হচ্ছে কি লিজিং কোম্পানি। এগুলো নগদে ঋণ দেয় না, কিন্তু কোনো সম্পদ ব্যবহার করার জন্য, নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করার জন্য ভাড়ার বিনিময়ে তারা এই সম্পদগুলো লিজ দিয়ে থাকে। ওকে, তো এগুলো হচ্ছে আমরা জানি লিজিং কোম্পানি। তো এগুলো হচ্ছে আমাদের এই মধ্যমেয়াদী অর্থায়নের কি উৎস। তো এরপরে দেখো মধ্যমেয়াদী অর্থায়নের যে আমরা উৎসগুলো দেখলাম, এগুলো আমরা একটু সবাই মনে রাখবো যে আসলে কোন কোন উৎস থেকে এই মধ্যমেয়াদী অর্থায়ন করা হয়ে থাকে। তো আমরা এটা সবাই বুঝতে পারলাম। এরপরে আমাদের আরেকটা বিষয় আলোচনা, যেটা হচ্ছে
যে চলতি সম্পদ ব্যবস্থাপনা। একটু খেয়াল করো, আমি থিওরিটিক্যাল কেন আলোচনা করছি। আমরা অনেক সময় আমি দেখছি যে সবাই ম্যাথ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু থিওরিক্যাল আলোচনা অনেকেই বুঝে না, জানে না, যেটা আমাদের বেসিক। এই জিনিসগুলো খুবই জানা দরকার। তো আমরা এরপর আরেকটা বিষয় কি, চলতি মজুদ ব্যবস্থাপনা, যেটাকে আমরা বলবো চলতি সম্পদ ব্যবস্থাপনা। খেয়াল করো, আরেকটা বিষয় আলোচনা করছি, চলতি সম্পদ ব্যবস্থাপনা। চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি? চলতি সম্পদ তোমরা সবাই জানো, কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট, ইংলিশে বলা হয় কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট। এই কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট নাম থেকে বোঝা যাচ্ছে ব্যবস্থাপনা, অর্থাৎ চলতি সম্পদ সেটা আমরা জানি নগদ, প্রাপ্য বিল, মজুত পণ্য, নগদ, প্রাপ্য বিল, মজুত পণ্য ইত্যাদি বিষয়গুলো, আরও আছে ইত্যাদি বিষয়গুলো সঠিকভাবে ব্যবস্থাপনা নামই হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনা। আমরা সবাই কি বুঝতে পেরেছি না? আবার বলছি, নগদ, মজুত পণ্য, নগদ, মজুত পণ্য, প্রাপ্য বিল প্রভৃতি বিষয়গুলো ব্যবস্থাপনা করার প্রক্রিয়াকে আমরা বলতে পারি চলতি সম্পদ ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা তো আমরা জানি সঠিকভাবে কোনো কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য, সঠিকভাবে কোনো কাজ করাই হচ্ছে আমরা বলতে পারি কি ব্যবস্থাপনা। অর্থাৎ আমরা যখন যে কোনো বিজনেস করব, যে কোনো ব্যবসা করব, উৎপাদনকারী প্রতিষ্ঠান হোক, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবস্থাপনা দরকার। সেক্ষেত্রে আমাদের চলতি সম্পদ ব্যবস্থাপনাও কি দরকার। ওকে, আমরা যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, আমাদের মজুত পণ্য লাগবে, কাঁচামাল লাগবে, এই বিষয়গুলো, এবং এখানে কর্মচারী থাকবে, তাদেরকে বেতন দিতে হবে ইত্যাদি বিষয়গুলো আমাদের সঠিক ম্যানেজমেন্ট দরকার হবে। এই সঠিক ম্যানেজমেন্টগুলোকে আমরা বলতে পারি চলতি সম্পদ ব্যবস্থাপনা। তো এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি বলি মজুত পণ্য ব্যবস্থাপনা, মজুত পণ্য ব্যবস্থাপনা কি? অর্থাৎ একটি উৎপাদনকারী ব্যবসায় পরিচালনা করতে গেলে অবশ্যই কাঁচামাল লাগবে, এবং এখানে কিছু আংশিক প্রস্তুতকৃত পণ্য থাকে, এবং সম্পূর্ণ তৈরিকৃত কিছু পণ্য থাকে, এবং এটার সাথে আরও কিছু সংশ্লিষ্ট বিষয় জড়িত থাকে। এই বিষয়গুলো একসাথে বা একত্রিতকরণ করার নাম হচ্ছে কি মজুত ব্যবস্থাপনা। তো আমরা এই মজুত ব্যবস্থাপনা কি সেটা বুঝতে পেরেছি। এরপরে পরীক্ষা অনেক সময় মজুত কি আসলে, আমরা অনেক সময় যে অ্যাকাউন্টিংয়ে পড়ি প্রারম্ভিক মজুত, সমাপনী মজুত, এরকম মজুত বিষয়গুলো থাকে। তো এখানে আমরা কি লিখছি, মজুত কি আসলে। তো মজুত কি, তো অর্থাৎ মজুত বলতে আমরা বলতে পারি যে কাঁচামাল। মজুত বলতে কি কাঁচামাল বা প্রোডাক্ট, যেটা আংশিক প্রস্তুতকৃত হতে পারে অথবা সম্পূর্ণ তৈরিকৃত হতে পারে। এই যে বিষয়গুলো একসাথে আমরা এগুলোকে আমরা কি বলতে পারি, মজুত বলতে পারি। তো এগুলো একসাথে বা পণ্যকেই আমরা বলতে পারি। সাধারণভাবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে পণ্য থাকে, এই পণ্যগুলোকে আমরা কি বলতে পারি, মজুত বলতে পারি। তো এখান থেকে আমাদের যে অঙ্কগুলো তোমার পরীক্ষায় আসে সেগুলো আমরা দেখব। এরপরে আরেকটু আলোচনা যে কাম্য মজুত, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কাম্য মজুত কি? অনেক সময় অনেকেরই কোশ্চেন থাকে যে কাম্য মজুত কি, কাম্য মানে কি আসলে। কাম্য বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যে পরিমাণ পণ্য মজুত রাখলে, কাম্য মজুত বলতে আমরা বুঝে থাকি যে পরিমাণ মজুত সংরক্ষণ করলে, যে পরিমাণ মজুত পণ্য সংরক্ষণ করলে প্রতিষ্ঠানের ব্যয় সর্বনিম্ন হয়, তাকে কাম্য মজুত বলে। আবার বলছি, যে পরিমাণ পণ্য সংরক্ষণ করলে প্রতিষ্ঠানের ব্যয় সর্বনিম্ন হয়, তাকে কাম্য মজুত বলে। তো আশা করছি বুঝতে পেরেছ। তো এটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ছিল। এরপরে ফরমাইশ ব্যয়, যেহেতু আমাদের এই অধ্যায়ের আরেকটা অঙ্ক আছে, তো আজকে আমি এই থিওরি আলোচনা করে নেক্সট ক্লাসে আমি তোমাদের অঙ্ক করে দিব। তো আজকে আরেকটু আলোচনা করি যে ফরমাইশ ব্যয়। খেয়াল করবে, ফরমাইশ ব্যয় কি, ফরমাইশ ব্যয় কি। তো ফরমাইশ ব্যয় একটু খেয়াল করবে, ফরমাইশ অর্থাৎ এটাকে আমরা যদি ইংলিশে বলি, এটাকে বলি অর্ডারিং কস্ট, অর্ডারিং কস্ট। তো অর্ডারিং কস্ট এটাকে আমরা বাংলায় বলি ফরমাইশ ব্যয়। খেয়াল করবে, ফরমাইশ ব্যয় মানে কি, অর্থাৎ পণ্য তুমি সংরক্ষণ করতেছো বা পণ্য তুমি বিভিন্ন জায়গা থেকে অর্ডার করতেছো, পণ্য তোমার প্রতিষ্ঠান পর্যন্ত চলে আসতেছে। এই যে আসার জন্য তুমি যে অর্ডার করতেছো, এবং পণ্যকে তোমার প্রতিষ্ঠানে রাখতেছো, এটার জন্য তোমার যে ব্যয় হবে, ওই ব্যয়টাকে আমরা কি বলি, ফরমাইশ ব্যয়। তো অর্থাৎ
পণ্য সংগ্রহ ব্যয় বা মজুত করার জন্য যে নির্দিষ্ট ব্যয় হয়, পণ্য সংগ্রহ করার জন্য যে ব্যয় হয় তাকে আমরা বলতে পারি কি ফরমায়েশ ব্যয়। ঠিক আছে, পণ্য সংগ্রহ যেটা আমরা নির্দিষ্ট করা হয়েছে বা সংগ্রহ করার জন্য যে ব্যয় হয় এগুলোকে আমরা কি বলি ফরমায়েশ ব্যয়। এরপর আরেকটা ব্যয় আছে বহন ব্যয়, যেটাকে আমরা কি বলি ক্যারিং কস্ট, অর্থাৎ ক্যারিং কস্ট। তো ক্যারিং কস্ট বলতে আমরা কি বুঝি? ক্যারিং কস্ট আমরা বলতে কি বুঝি যে পণ্য আমার প্রতিষ্ঠান পর্যন্ত চলে আসছে, এটার জন্য অনেক সময় খরচ করতে হয়, যেমন বহন খরচ করতে হয়, পরিবহন খরচ করতে হয় এবং নির্দিষ্ট গুদামে রাখতে হয়। এই যে গুদামে আমি রাখতেছি, একটা জায়গায় রাখতেছি, এটার জন্য আমার একটা খরচ আছে যেটাকে আমরা বলি বহন ব্যয়। তো ফরমায়েশ ব্যয় এবং বহন ব্যয়। এখন আসো যেটা দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে, এক্ষেত্রেও কিন্তু আমরা পরীক্ষায় প্রশ্ন পাবো। এটাকে আমরা ফরমায়েশ ব্যয়, যেটাকে আমরা এটা ব্যবহার করব, এটাও লাগবে, এবং বহন ব্যয় যেটাকে আমরা সি দিয়ে চিহ্নিত করব। তো আর এই ফরমায়েশ ব্যয়কে চিহ্নিত করব ও দিয়ে, আর বহন ব্যয়কে আমরা চিহ্নিত করব কি দিয়ে? সি দিয়ে, একটু মাথায় রাখবে। এরপরে আমরা যেটা আমাদের যেটা আসে মিতব্যয়ী ফরমায়েশ ব্যয়, খেয়াল করবে মিতব্যয়ী ফরমায়েশ ব্যয়, মিতব্যয়ী ফরমায়েশ ব্যয়। তো মিতব্যয়ী ফরমায়েশ ব্যয় বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু দেখব। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যেটাকে আমরা বলি মিতব্যয়ী ফরমায়েশ ব্যয়ের ইংলিশ যদি তোমরা ইওকিউ, আমি সংক্ষেপে লিখলাম ইওকিউ। ইওকিউ দ্বারা কি বোঝায়? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো এই থেকে আমরা বাংলায় বলতে পারি কি মিতব্যয়ী ফরমায়েশ ব্যয়। তো মিতব্যয়ী ফরমায়েশ ব্যয় একটু খেয়াল করবে যে মিতব্যয়ী ফরমায়েশ ব্যয় বলতে কি বুঝি। খেয়াল করো, আমি এখানে তোমাদেরকে দেখাইছি কি ফরমায়েশ ব্যয় কি এবং বহন ব্যয় কি। ফরমায়েশ এবং বহন ব্যয় সর্বনিম্ন করার প্রক্রিয়াকে আমরা বলতে পারি কি মিতব্যয়ী ফরমায়েশ ব্যয়। অর্থাৎ যে ক্ষেত্রে ফরমায়েশ ব্যয় এবং বহন ব্যয় এই দুটি ব্যয় সর্বনিম্ন হয় বা সর্বনিম্ন হওয়ার জন্য যা কিছু করতে হয় এটাকে আমরা বলতে পারি কি মিতব্যয়ী ফরমায়েশ ব্যয়। তো যেখানে পণ্যের বহন ব্যয় এবং ফরমায়েশ ব্যয় সর্বনিম্ন হয়। তো মিতব্যয়ী ফরমায়েশ ব্যয় বলতে আমরা বুঝে থাকি যে ক্ষেত্রে ফরমায়েশ ব্যয় এবং বহন ব্যয় দুটি কি হয়ে থাকে? সর্বনিম্ন হয়ে থাকে। তো এটা আমাদের এই যে ফরমায়েশ ব্যয় আমরা নেক্সট ক্লাসে তোমাদের এটা অঙ্কের মাধ্যমে দেখাবো। তো আজকে এই অধ্যায়ে আমরা এই থিওরি নিয়ে আলোচনা করলাম, তারপরও আমরা অঙ্কের মাঝে মাঝেও আমরা থিওরি আলোচনা করব, কারণ এই অধ্যায়ে অনেকগুলোই থিওরি আছে, তো অনেক বিষয় আছে আমাদের বুঝতে হয়। তো আজকে শেষ, আচ্ছা আজকে আমরা এ পর্যন্তই শেষ করছি আজকের ক্লাস। তো আগামী আবার মঙ্গলবারে আবার ক্লাস হবে। তো 4:10 আবার তোমরা আশা করি সবাই উপস্থিত থাকবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে, তাহলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।